এবিএম খায়রুল হকের কথা ওই যে বারবার বলেছেন এবং আপনি বলেছেন অমিশনের কথা। অমিশন বলতে এটা ক্লারিক্যাল মিস্টেকই বোঝায়। যে জিনিস আপনি শর্ট জাজমেন্টে আনেন নাই, আপনি একটা স্ট্রাকচারাল পরিবর্তন আনবেন আর আপনি বলবেন যে ওইটা আমার অমিশন হয়ে গিয়েছিল। পরিবর্তনটা বলবেন প্লিজ। কোন পরিবর্তন আনা যায় না আদার দেন ক্লারিক্যাল মিস্টেক। ক্লারিক্যাল মিস্টেকটা কি? ক্লারিক্যাল মিস্টেক হচ্ছে যে আমি জাস্ট জানতে চাই, সরি একটা সেকেন্ড, উনার শর্ট জাজমেন্ট থেকে উনার যে বিগ জাজমেন্টে উনি কোন জায়গাটা পরিবর্তন এনেছেন সেটা একটু আমাদেরকে বলবেন। রেফার করবেন প্যারাটা। যে তিনটা ডাইরেকশন দেওয়া ছিল এই তিনটা ডাইরেকশন উনি রাখেন নাই, এবং এই যে তিনটা ডাইরেকশন রাখলেন না, এটা পুরো জাজমেন্টের স্ট্রাকচারাল পরিবর্তন, যেটা আমাদের দেওয়ানি কার্যবিধির 152 ধারার স্পষ্ট লঙ্ঘন। এবং এটা যদি রিভিউ করা হয় তাহলে উনার এই জাজমেন্টটা কিন্তু বাতিল হয়ে যাবে এবং ত্রয়োদশ সংশোধনী কিন্তু বহালই থাকবে। এখন প্রশ্ন হচ্ছে যে আপনি আরেকটা জিনিস বললেন অমিশনের কথা। অমিশন বলতে কিন্তু এখানে ক্লারিক্যাল মিস্টেকই বোঝায়। ক্লারিক্যাল মিস্টেকটা কি জনগণকে আমি একটু ব্যাখ্যা করি। ক্লারিক্যাল মিস্টেক হলো যে কাউকে 15 বছরের কনভিকশন দেওয়া হয়েছে, এখন ভুল করে উচ্চারণ করার সময় এখানে 5 বছর শব্দটা বলা হয়েছে। তার মানে যে এক কিন্তু উনি আনইনটেনশনাল ভাবে বলেছেন, অথবা কম্পিউটারে কম্পোজ করার সময় ওনার যে টাইপিস্ট এই ভুল করেছে, এটাকে বলে ক্লারিক্যাল মিস্টেক। কিন্তু এইগুলো ছাড়া কোনো স্ট্রাকচারাল পরিবর্তন আপনি ফৌজদারি কার্যবিধি 369 এবং দেওয়ানি কার্যবিধি 152 এটা পরিবর্তন আনা যায় না। তারপরেও আপনার সাথে আমি আর্গুমেন্টের খাতিরে যদি আমি ধরে নিই এবিএম খায়রুল হকের জাজমেন্ট সঠিক, কিন্তু আপনার তো পঞ্চদশ সংশোধনী তো এবিএম খায়রুল হকের জাজমেন্টকে সামনে রেখে তো করা হয় নাই। এবিএম খায়রুল হক তো দিয়েছে 2012 সেপ্টেম্বর মাসে, আর এটা তো জাজমেন্ট পঞ্চদশ সংশোধনীতে আনা হয়েছে 30 জুন 2011, এবং আমার শর্ট জাজমেন্ট দেওয়া হয়েছিল 10 মে 2011। এটা তো আওয়ামী লীগের পক্ষ থেকে এটা তো জনগণের সাথে একটা বিভ্রান্তিমূলক বক্তব্য দেওয়া হয় যে খায়রুল হক সাহেব যেহেতু এটা বাতিল করেছে এই কারণে আমরা এটা রাখি নাই। আর আপনি আরেকটা জিনিস, 10 তারিখে দেওয়া হয়েছে শর্ট জাজমেন্ট 10 মে 2011, আর আমাদের পঞ্চদশ সংশোধনী আনা হয়েছে 30 জুন 2011। হ্যাঁ, তাহলে কি হলো? পরে হলো না আগে হলো? না, সেটা তো পরে হয়েছে। তাহলে তো শর্ট জাজমেন্টে যেটা বলেছে সেটা কিন্তু শর্ট জাজমেন্ট উপরে করতে পারবে না এমন কোন ধরনের করতে পারবে না সেটা তো আমি বলি না। শর্ট জাজমেন্টের উপর করতে পারবে পার্লামেন্ট, ঠিক আছে। অ্যাপিলেট ডিভিশন যে জাজমেন্ট দিয়েছে সেটা তারা নাও রাখতে পারে। সেক্ষেত্রে আমাদের সংবিধানের 78 ধারাতে বলা হচ্ছে যে পার্লামেন্ট ইমিউন, কিন্তু পার্লামেন্ট ইমিউন বা প্রিভিলেজ হলে কিন্তু সব জায়গায় কিন্তু প্রিভিলেজ না। এখন পার্লামেন্ট যদি বলে যে আমি প্রিভিলেজ, তাহলে আমাদের বাংলাদেশে ছেলে ছেলেকে বিয়ে করা যায় না, মেয়ে মেয়েকে বিয়ে করা যায় না। এখন যদি পার্লামেন্ট বলে যে আমি এই আইন পাশ করব, আপনি কি এই আইন পাশ করতে পারবেন? আপনার একটু অবগতির জন্য বলি, লার্নেড ফ্রেন্ড, আপনি সংবিধানের আর্টিকেল 111-তে যে দেখবেন, 111-তে বলা হচ্ছে অ্যাপিলেট ডিভিশনের জাজমেন্ট হাইকোর্ট, ম্যাজিস্ট্রেট কোর্ট, জজ কোর্ট, জনগণ সবার জন্য কিন্তু বাধ্যবাধকতা, এটা মানতে হবে। এবং এমপি সাহেবরা জনগণের ভোটে কিন্তু নির্বাচিত। তাহলে সেই ক্ষেত্রে এটা একটা রেওয়াজ, পার্লামেন্টের এমপি সাহেবরা এই যে অ্যাপিলেট ডিভিশনের যে শর্ট জাজমেন্টের যে অবজারভেশনটা ছিল সেটা সে মানতে বাধ্য না, বাট এটি তার মানা উচিত ছিল। এবং এটি যেটা আইন, এটা আমাদের সংবিধানের 152 ধারাতে বলা আছে। আইন বলতে কি বোঝায়? আইন বলতে বোঝায় হচ্ছে সংবিধান, অ্যাক্ট, অর্ডিন্যান্স, রুলস, রেগুলেশন, কেস ল, ইভেন আমাদের সমাজে যে রীতি নীতি প্রথা সেটাও কিন্তু আইনের অংশ। তার মানে পার্লামেন্ট যে পঞ্চদশ সংশোধনী যেটা করেছে সেটা আমাদের সংবিধানের 111 এবং 152 ধারা স্পষ্ট লঙ্ঘন করেছেন। আচ্ছা, আরেকটা যেটা বলছেন যে পঞ্চদশ সংশোধনী সবই ঠিক আছে, আপনি বলছেন কেউ যদি ভোটে না আসে তাহলে আমরা কি করব? তাহলে এই যে দেখেন আলোচনা কোথায়, আমি কিন্তু এর আগের আলোচনায় আমি বললাম যে নির্বাচন কমিশনের যে আইন, এই আইনগুলো সংশোধন করে কিন্তু আপনি নির্বাচন কমিশনকে ঠুটো জগন্নাথ বানিয়ে দিয়েছেন, আর আপনি বলছেন যে অপোজিশনে নির্বাচনে না আসলে আমরা কি করব? আপনার মাধ্যমে আমি একটু জাতিকে অবহিত করতে চাচ্ছি। সেই ক্ষেত্রে আমাদের দেখেন 2014, আমি কিন্তু 2008 নিয়ে খুব বেশি কথা বলছি না। 2008-এ এটা সংবিধানের অ্যামেন্ডমেন্ট দিলেই এটা লিগালাইজ হয়ে যাবে। আপনি দেখেন 2014, 2018, 2024-এর 3টি নির্বাচন কমিশন। 2014 যে নির্বাচন কমিশন, আমাদের হাইকোর্টের বিচারপতি ছিল মাহমুদ হোসেন। ওনাকে বলা হলো যে আমি যে নামগুলো দিব, তুমি সার্চ কমিটির হেড, আপনাকে অ্যাপিলেট ডিভিশনে বিচারপতি বানানো হবে, কিন্তু আমরা যে নামগুলো দিব সেই নামগুলো আপনাকে রাখতে হবে। উনি নাম রেখেছেন, উনি রকিবুল হুদা কমিশনকে নিয়োগ দিলেন। উনি অ্যাপিলেট ডিভিশনে আসলেন 2018 সালে, আর কোনো বিচারপতি পাওয়া গেল না। তখন উনাকে আবার 2018 সালে সার্চ কমিটির প্রধান বানানো হলো, এবং উনাকে বলা হলো আপনাকে চিফ জাস্টিস বানানো হবে, আমরা যে নামের তালিকা দিব সেটা রাখতে হবে। উনি করলেন 2018 সালে নুরুল হুদা কমিশন। এবং এখনকার যিনি প্রধান বিচারপতি ওবায়দুল হাসান,
উনি কিন্তু অ্যাপিলেট ডিভিশনে জাস্টিস থাকার সময় ওনাকে কিন্তু নিশ্চয়ই একই ধরনের কথা বলা হয়েছে। এবং দেখেন এই যে এখন যে হাবিবুল আওয়াল, ওনার নাম কিন্তু কোনো রাজনৈতিক দল কিন্তু প্রস্তাব করে নাই, যেটা নির্বাচন কমিশন নিয়োগ বিধিমালা 2022-এর স্পষ্ট লঙ্ঘন। তো তাহলে আপনি যে এই যে 3টা নির্বাচন কমিশন আপনি নিয়োগ করলেন, আপনি পঞ্চদশ সংশোধনী করে আপনি প্রধানমন্ত্রী ওই যে মসনদে থাকবেন, আপনার পার্লামেন্ট ওই যে বহাল থাকবে, আপনার মন্ত্রী পরিষদ থাকবে, আর আপনি বলবেন যে অন্যরা নির্বাচনে না আসলে আমরা কি করব?